আজ রবিবারের বৈঠকে আমাদের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তিরলের বালা। মার্টিন কোম্পানির ছোট লাইন। গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘন্টা পড়েনি। এ নিয়ে গাড়ির লোকজনের মধ্যে নানা রকম মতামত চলেছে। আমি যাচ্ছিলাম চাঁপাডাঙ্গা, লাইনের শেষ স্টেশন। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারেই আমার এক মাসিমা থাকেন। মেসোমশাই নাকি মৃত্যুশয্যায়, তাই চিঠি পেয়ে মাসিমার স্বনির্বন্ধ অনুরোধে সেখানে চলেছি। কামরার এক কোণের বেঞ্চিতে একটি যুবক ও তার সঙ্গে একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু হেলাগাছা ভাবে বাঁধা। সে জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। যুবকটি মাঝে মাঝে সকলের কথাবার্তা শুনছে, মাঝে মাঝে বাইরের দিকে চেয়ে ধূমপান করছে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশন এলো। শেষ ডেলি প্যাসেঞ্জারটি জাঙ্গিপাড়ায় নেমে যাওয়াতে গাড়ি খালি হয়ে গেল। একেবারে খালি নয়, কারণ রইলাম কেবল আমি। কোণের বেঞ্চির দিকে চেয়ে দেখি সেই যুবক ও তার সঙ্গিনী মেয়েটিও রয়েছে। এতক্ষণ ডেলি প্যাসেঞ্জারদের গল্প গুজব শুনতে শুনতে আসছিলাম বেশ। এখন তারা সবাই নেমে গিয়েছে, আমি প্রায়ই একাই। এখন স্বভাবতই যুবক ও মেয়েটির প্রতি মনোযোগ আকৃষ্ট হলো। মেয়েটি বিবাহিতা নয়, সে তো বেশ দেখেই বুঝতে পারা যাচ্ছে। তবে ওদের সম্বন্ধ কি ভাই বোন কিংবা মামা ভাগ্নি? মেয়েটি বেশ সুন্দরী। ছোকরা মেয়েটিকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? আশ্চর্য নয়, আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড তো। যাকগে, আমার সেসব ভাবনার দরকার কি? নিজের কি হবে তার নেই ঠিক। সন্ধ্যা তো হয়ে এলো। মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল, পথও সুগম নয়। ট্রেন আঁটপুর এসে দাঁড়ালো। জাঙ্গিপাড়ার পরে স্টেশন, তারপর ছাড়লো। বড় বড় ফাঁকা রারদেশের মাঠে সন্ধ্যা নেমে আসছে। লাইনের ধারে কচিত ক্ষুদ্র ক্ষুদ্র চাষা গাঁ, লাউলতা চালে উঠেছে। একটা ছোট্ট গ্রাম্য হাট ভেঙে লোকজন ধামা চোঙারি মাথায় ফিরছে। আবার মাঠ, জাম গাছের মাথায় কালো বাদুড় উড়ে এসে বসেছে। খালের ধারে মশাল জেলে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। আবার সহযাত্রীদের দিকে চাইলাম। দুজনে পাশাপাশি বসে আছে, কিন্তু দুজনেই জানলার বাইরে চেয়ে রয়েছে। একটা কথাও শুনলাম না ওদের মধ্যে। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। বেশ সুন্দর চেহারা দুজনেরই। না, মামা ভাগ্নি বা ভাই বোন নয়, নিয়ে পালানোই ঠিক। কিন্তু এদিকে কোথায় যাবে ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন তো আর 2টো স্টেশন গিয়ে রারদেশের অজপাড়াগা আর দিগন্তব্যাপী মাঠের মধ্যে শেষ হয়েছে। এ দুটি শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর পক্ষে সে অঞ্চল নিতান্ত খাপছাড়া ও অনুপযোগী। যাকে, আমার কেন ওসব ভাবনা? পিয়াসারা স্টেশনের সিগন্যালের সবুজ আলো দেখা দিয়েছে। সামনে ভয়ানক অন্ধকার রাত্রি। নিতান্ত দুর্ভাবনায় পড়ে গেলাম। রারদেশের মাঠের উপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়ি আছে। শুনেছি হুগলি জেলার এদিকে চুরি ডাকাতি নাকি অত্যন্ত বেশি। মেসোমশাইয়ের চিকিৎসার জন্যে মাসিমা কিছু টাকার দরকার বলে লিখেছিলেন। মাই টাকাটা দিয়েছে, ধনে প্রাণে না মারা পরিশেষকালে। হঠাৎ আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বললে, চাপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূর বলতে পারেন স্যার? নদী প্রায় 1/2 মাইল। নৌকা পাওয়া যায় খেয়ার? এখন নদীতে জল কম, নৌকোও বোধহয় আছে। যুবকটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো একবার জিজ্ঞেস করে দেখি না ওরা কোথায় যাবে, কিন্তু ওদের দিক থেকে কথাবার্তার ভরসা না পেয়ে চুপ করে রইলাম। পিয়াসারা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। বিশেষ কেউ নামলে উঠল না, ছোট স্টেশন। যুবকটি আমায় জিজ্ঞেস করলে, আচ্ছা স্যার, ওপারে গাড়ি পাওয়া যায়? আমি ওর দিকে চেয়ে বললাম,
কী গাড়ির কথা বলছেন? এই যে কোনো গাড়ি, মোটর, বাস কি ঘোড়ার গাড়ি? লোকটা বলে কি? এই অজ পাড়া গাঁয়ে ওদের জন্য মোটরের বন্দোবস্ত করে রাখবে কে বুঝতে পারলাম না। বললাম, না মশাই, যতদূর জানি ওসব পাবেন না সেখানে। পাড়াগা জায়গা, রাস্তাঘাট তো নেই। এবার ওদের গন্তব্যস্থান সম্বন্ধে আমার কৌতূহল অতি কষ্টে চেপে গেলাম, কিন্তু যুবকটি পর মুহূর্তেই আমার সে কৌতূহল মেটাবার পথ পরিষ্কার করে দিলে। জিজ্ঞেস করলে, ওখান থেকে তিরোল কত দূর হবে জানেন স্যার? অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চাইলুম। তিরোল যাবেন নাকি? সে তো অনেক দূর বলেই শুনেছি। আমিও এদেশে প্রায় নতুন, ঠিক বলতে পারবো না, তবে 5-6 ক্রোশের কম নয়। যুবকের মুখে উদ্বেগ ও চিন্তার রেখা ফুটে উঠল। আমার দিকে একটু এগিয়ে বসে বললে, যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো? তবে ইলোপমেন্টই হবে, যা আন্দাজ করেছিলাম। কিন্তু তিরোলে কেন? সেখানে তো লোকে যায় অন্য উদ্দেশ্যে। বললুম, হ্যাঁ বলুন না, বলুন। যুবকটি মেয়েটির দিকে আঙুল দেখিয়ে গলার সুর নামিয়ে বললে, ওকেই নিয়ে যাচ্ছি তিরোলে, পাগলা কালীর বালা আনতে ওরই জন্যে। আমার বোন, কাল অমাবস্যা আছে, কাল বালা পড়া নিয়ম। বাধা দিয়ে বললাম, মেয়েটি কি? চুপ করে আছে এখন প্রায় 2 মাস, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে, সামলে রাখা কঠিন। এত রাত যে হবে বুঝতে পারিনি। সবাই বলেছিল স্টেশন থেকে বেশি দূর নয়। আপনারা আসছেন কোত্থেকে? অনেক দূর থেকে স্যার, ধানবাদের কাছে সয়ালডি কলিয়ারি। এদিকের খবর কিছুই জানিনি। লোক যেমন বলেছে তেমনই শুনেছি। কি করি এখন? এই মেয়ের সঙ্গে, বিদেশ বিভুঁই জায়গা, বড় বিপদে পড়ে গেলাম যে। চুপ করে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলাম। ছোকরা বিপদে পড়ে গিয়েছে বেশ। ওর কথা শোনার পর থেকে মেয়েটির দিকে চেয়ে দেখছি। চমৎকার দেখতে মেয়েটি, ধপধপে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুটি প্রান্ত উপর দিকে কেমন একটু বাঁকানো, তাতে মুখশ্রী আরও কি সুন্দর যে দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিকালে মাঠের মধ্য দিয়ে 5-6 ক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেলেও বিপদ কাটল বলে মনে করবার কারণ নেই। এক চাপাডাঙাতে কোথাও থাকা, কিন্তু পাড়া গায়ে অপরিচিত লোকদের, বিশেষ করে যখন শুনবে যে মেয়েটি পাগল, তখন ওদের রাত্রে আশ্রয় দেবার মতো উদারতা খুব কম মানুষেরই হবে। যুবকটিকে বললাম, চাপাডাঙাতে কোনো লোকের বাড়ি আশ্রয় নেবেন রাত্রে? তার চেষ্টা দেখব। না স্যার, ওকে অপরিচিত লোকের মধ্যে রাখতে পারবো না। তাহলেই ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া আর কারো কাছে খাবে না পর্যন্ত। যে কোনো তুচ্ছ ব্যাপারে ও ভীষণ ক্ষেপে উঠতে পারে, সে ভরসা করি নে স্যার। ওর সে মূর্তি দেখলে আমি ওর দাদা, আমি পর্যন্ত দস্তুর মতো ভয় পাই। সে না দেখাই ভালো, ও অন্য মানুষ হয়ে যায় একেবারে। চাপাডাঙা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাত্রির অন্ধকার এখনো ঘন হয়ে নামেনি, তবে কৃষ্ণা চতুর্দশীর রাত্রি, অনুমান করা যায় কি ধরনের হবে আর একটু পরে। চাপাডাঙা স্টেশনের কাছে লোকের বাড়িঘর বেশি নেই, খান কতক বিচুলি ছাওয়া ঘর, অধিকাংশ পান, বিড়ি, মুড়ি, মুড়কি কিংবা মুদিখানা দোকান। একটা সাইকেল সারানোর দোকান, একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা, ডাক্তারখানার এক পাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপারে 2-1খানা চাষাবসো লোকের ঘর। আমরা টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে এলাম। সামনেই 2-3খানা ছইওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনা অনেকটা কমে গেল। কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করে জানলাম নদীর ধার পর্যন্ত তারা যায়, নদীর পার হবার উপায় নেই গরুর গাড়ির, তখন আমি আমার সঙ্গীটিকে বললুম, কি করবেন? নয়তো স্টেশনেই থাকবেন রাতে? না স্যার, কাল অমাবস্যা, আমায় তিরোল পৌঁছতেই হবে কাল। এখানে থাকলে কাজ হবে না। আপনি আর একটু কষ্ট করুন, আমার সঙ্গে চলুন। আপনাকে যখন পেয়েছি ছাড়তে পারবো না। আপনি না দেখলে কোথায় যাই বলুন? আমি বড় বিপদে পড়ে গেলাম।
ওদিকে মেসোমশাইয়ের অসুখ, সেখানে পয়সা করে নিয়ে যত শিগগির হয় পৌঁছানো দরকার। এদিকে এই বিপন্ন যুবক ও তার বিকৃত মস্তিষ্কা তরুণী ভগিনী, ছেড়েই বা এদের দিই কী করে এই অন্ধকার রাত্রে? তা হয় না, সঙ্গে যেতেই হবে, মেসোমশাইয়ের অদৃষ্টে যাই ঘটুক। গরুর গাড়ির গাড়োয়ানেরা কিন্তু ভরসা দিল। তিরলের বাঁধা রাস্তা, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, পালকি পাওয়া যায় একটু খোঁজ করলেই। হরদম লোক যাচ্ছে সেখানে, ভয়ভীতি কিছু নেই। নদীর খেয়া থেকে বড় জোর 2 ঘন্টার রাস্তা। নদীর ধার পর্যন্ত একখানা ছইওয়ালা গরুর গাড়িতে আমরা 3 জন এলাম। সারা ট্রেনে মেয়েটি কথা বলেনি, অন্তত আমি শুনিনি। ছইয়ের মধ্যে বসে সে প্রথম কথা কইল। যুবকটির দিকে চেয়ে বললে, দাদা, আমার শীত করছে, তোমার শীত করছে না? সুন্দর গলার স্বর, যেন সেতারে ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে তরুণীর দিকে চাইলাম। আহা, এমন সুন্দরী মেয়েটি কি অদৃষ্ট নিয়েই জন্মেছে। বললাম, শীত করতে পারে, নদীর হাওয়া বইছে, সঙ্গে কিছু আছে গায়ে দেবার? যুবকটি বললে, না, গায়ে দেওয়ার কিছু, ধরুন এই বৈশাখ মাসে তো আনিনি। বিছানায় চাদরখানা পেতে গাড়িতে বসেছিলাম, ওখানা গায়ে দে। মেয়েটি আবার বললে, কি নদী দাদা? বেশ স্বাভাবিক সুরে সহজ ধরনের কথাবার্তা। আমি বললাম, দামোদর। মেয়েটি এবার আমার দিকে মুখ ফিরিয়ে বললে, বল্লভপুরে যে দামোদর, আমি জানি, খুব বড় নদী না দাদা, ছেলেবেলায় দেখেছি। যুবকটি আমায় বললে, দামোদরের ধারে বল্লভপুর বলে গ্রাম, বর্ধমান জেলায়, সেখানে আমার মামার বাড়ি কিনা। পূর্ণিমা মানে আমার এই বোন সেখানে 2বার গিয়েছিল ছেলেবেলায়। তারপর খেয়ায় নদী পার হবার সময় পূর্ণিমা ওর দাদাকে বললে, ভয় করছে দাদা, ডুবে যাবে না তো? ও দাদা, নৌকো দুলছে যে। ডুবে যাবি কেন, চুপ করে বসে থাক, দুলছে তাই কি? ওপারে গিয়ে আমরা দেখি গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝি লোকটা ভালো, সে আমাদের অবস্থা দেখে বললে, দাঁড়ান বাবুমশাইরা, শামকুড়ের গোয়ালপাড়ায় গরুর গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকোতেই বসুন। পূর্ণিমা বললে, দাদা, কিছু খাবে না? খাবার রয়েছে তো। পরে আমার দিকে চেয়ে বললে, আপনিও খান, খাবার অনেক আছে। ওর দাদা বললে, হ্যাঁ হ্যাঁ, দে না, ওকে দে, তুইও খা, কিছু তো খাসনি, পৌঁছতে কত রাত হয়ে যাবে। পূর্ণিমা একটা ছোট্ট পুঁটুলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করে দিলে। বললে, দেখো তো দাদা, মিহিদানা খারাপ হয়ে যায়নি তো? আমি বললাম, এ কোথাকার মিহিদানা? পূর্ণিমা বললে, বর্ধমান থেকে কেনা, আসবার সময়। খারাপ হয়নি, দেখুন তো মুখে দিয়ে। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাবিনি এমন একটি সন্ধ্যার কথা। ভাবিনি যে দামোদর নদীর উপর নৌকোতে বসে একটি অপরিচিত যুবক ও একটি অপরিচিতা তরুণীর সঙ্গে খাবার খাবো এইভাবে। কেমন একটি শান্ত পরিবেশ, যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছি। বড় ভালো লাগছিল। কিন্তু পরবর্তী মর্মন্তুদ অভিজ্ঞতার পটভূমিতে ফেলে আজ যখন আবার সেই সন্ধ্যাটির কথা ও আমার সেই তরুণ সঙ্গীদের কথা এখন ভাবি, তখন মনে হয় সেদিন তাদের সঙ্গে না দেখা হওয়াই উচিত ছিল। একটা দুঃখজনক করুণ স্মৃতির হাত থেকে বাঁচা যেত তাহলে। আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে। এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্তৃত বালির চরে এসে হাজির হল। তিরল যাবার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে বসলাম। খেয়ার মাঝিকে তার পরিশ্রমের জন্য কিছু বকশিস দেওয়াও বাদ গেল না। গাড়োয়ান বললে, বাবু, ভুল হয়ে গিয়েছে, বাড়ি থেকে তামাকের টিনটা নেওয়া হয়নি, গাড়ি গাঁয়ের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাই, বেশি দেরি হবে না বাবু। শামকুর গ্রামের মধ্যে গাড়ি ঢুকল। আমবাগান, বাঁশবন, লোকের বাড়ি ঘরের পেছন দিয়ে রাস্তা, ঘরের দাওয়ায় মেয়েরা রান্না করছে। তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত,
মাঠের মধ্য দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে বহু দূর চলে গিয়েছে। রাঢ় দেশের মাঠ, বনজঙ্গল খুব কম, এখানে ওখানে মাঝে মাঝে 2-4টে কলা গাছ ছাড়া। পূর্ণিমা আমায় বললে, আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? সে তো এদিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূর্ব দিকে প্রায় 2 ক্রোশ দূরে। আপনাকে আমরা কষ্ট দিলাম তো? কি আর কষ্ট, আপনার কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে মাসিমার বাড়ি গেলেই হবে। পূর্ণিমা মুখে আঁচল দিয়ে ছেলে মানুষই হাসির ফোয়ারা ছুটিয়ে দিলে হঠাৎ। বললে, কি আর কষ্ট না, আমাদের কাজ শেষ হলে আমাদের গাড়িতে তুলে দিয়ে। ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস ও সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করলে। এমন হাসি কোনোদিন আমি হাসতে দেখিনি, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো এ অপ্রকৃতিস্থের হাসি। স্থির মস্তিষ্ক মেয়ে হলে এ ধরনের হাসত না, অন্তত এ জায়গায় ও এ অবস্থায়। হঠাৎ ওর দাদা অন্ধকারের মধ্যে আমার গা টিপলে। ব্যাপার কি? আমার ভয় হলো, মেয়েটি ভালো অবস্থায় আছে তো? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ, কোন কথা তার মনে কিভাবে সাড়া জাগাবে যখন জানি না, তখন একদম কথা না বলাই নিরাপদ। মনে মনে ভাবলাম, এমন সুন্দর মেয়ে কি খারাপ অদৃষ্ট নিয়েই এসেছিল পৃথিবীতে, যে তার অমন সুন্দর প্রাণ ভরা হাসি তাতে মনে আনন্দ না এনে আনে ভয়। গাড়িতে কিছুক্ষণ কেউ কথা বললে না, সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন মনে চলছে। বোধ হয় আমার একটু তন্দ্রা বেশ হয়ে থাকবে। হঠাৎ কেন যেন ঘুম ভেঙে গেল। গাড়ির ছইয়ের মধ্যে অন্ধকার। আমার মনে হলো সেই অন্ধকারের মধ্যে তরুণী এবং তার দাদার মধ্যে যেন একটা হাতাহাতি ব্যাপার চলছে। তরুণীর মুখের কষ্টকর আহ শব্দ আমার কানে যেতেই আমি পেছন ফিরে চাইলাম ওদের দিকে, কারণ আমি বসেছি ছইয়ের সামনে আর ওরা বসেছে গাড়ির পেছন দিকটায়। সেদিকে বেশি অন্ধকার, কারণ ছইয়ের ওদিকটা চাটের পর্দা আঁটা। আমি কোনো কথা বলবার পূর্বেই যুবকটি চাপা উদ্বেগের সুরে বললে, ধরুন, ওকে ধরুন, ও গাড়ি থেকে নেমে পড়তে চাইছে। চাপা সুরে বলবার কারণ বোধহয় গাড়ির গাড়োয়ানের কানে কথাটা না যায়। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে কি করে হাত দেব ভাবছি, এমন সময় যুবকটি বেদনার্ত কণ্ঠে ওহ বলে উঠল। পরক্ষণেই বললে, কামড়ে দিয়েছে হাত, ধরবেন না, ধরবেন না। ততক্ষণ গাড়োয়ান গাড়ি থামিয়ে ফেলেছে। আমাদের দিকে চেয়ে বললে, কি বাবু, কি হয়েছে? গাড়োয়ানের কথার উত্তর দেবার সময় বা সুযোগ তখন আমার নেই, কারণ মেয়েটি আমায় ঠেলে বাইরের দিকে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। ওর দাদা বললে, ওর চুল ধরুন, গায়ে হাত দেবেন না, কামড়ে দেবে। কিন্তু আমি কোনো কিছু বাধা দেবার পূর্বেই মেয়েটি আমাকে ঠেলে গরুর গাড়ির সামনের দিকে গিয়ে পৌঁছলো এবং গাড়ি থেকে লাফ দিয়ে পড়ল। হতভম্ব গাড়োয়ান গরুর কাঁধ থেকে জোয়াল নামাবার পূর্বেই আমি ও মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তত নিবিড় নয়, কিন্তু মেয়েটির কোনো পাত্তা কোনো দিকে দেখা গেল না। আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে এবং বোধ হয় মেয়েটির দাদাও। এই সময় কিন্তু আমাদের গাড়োয়ান যথেষ্ট সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিলে। সে ততক্ষণে ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে। তিরোল যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ যে অপ্রকৃতিস্থ থাকবেই, এ তথ্য তাদের অজানা নয়। তবে আমাদের 3 জনের মধ্যে কে সেই লোক, এটাই বোধহয় এতক্ষণে ঠাউর করতে পারেনি। গাড়োয়ান তাড়াতাড়ি বললে, বাবু শিগগির চলুন, কাছেই পাতিহালের খাল, সেদিকে উনি না যান, টিপকলের আলোটা জ্বালুন। এমন হতভম্ব হয়ে গিয়েছি আমরা যে যুবকটির পকেটে টর্চ রয়েছে সে কথা দুজনের কারও মনে নেই। সবাই ছুটলাম গাড়োয়ানের পিছু পিছু। প্রায় 2 রশি আন্দাজ পথ ছুটে যাবার পরে একটা সরু খালের ধারে পৌঁছলাম। তার দুপাড়ে নিবিড় কষার ঝাড়। তন্ন তন্ন করে ঝোপঝাড়ের আড়ালে খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। সব ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল যে এতক্ষণে ভেবে দেখবারও অবকাশ পাওয়া যায়নি জিনিসটার গুরুত্ব কতটা, বা এ থেকে কত কি ঘটতে পারে। পূর্ণিমার দাদা প্রায় কাঁদো কাঁদো সুরে বললে,
আর কোনো দিকে কোনো জলা আছে? হ্যাঁ গাড়োয়ান। না বাবু, কাছে পিঠে আর জলা নেই, তবে খালের ধারে আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে থাকুন, আমরা বাকি দুজন অন্যদিকে যাই। আমি খালের ধারে রইলাম, কারণ যুবকটি একলা অন্ধকারে যতদূর বুঝলাম দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা তো চলে গেল অন্যদিকে। আমার মুশকিল এই যে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। এই কৃষ্ণা চতুর্দশীর রাত্রের অন্ধকারে একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কি জানি। সেখানে কতক্ষণ ছিলাম জানি না, ঘণ্টাখানেক বোধহয় হবে, তার বেশি হয়তো। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা কি বুঝতে পারছি না। এমন সময় দূরে আলো দেখা গেল। গরুর গাড়ির গাড়োয়ানের গলাটা শুনলাম, বাবু বাবু। আমার সাড়া পেয়ে ওরা আমার কাছে এলো। গাড়োয়ানের সঙ্গে কয়েকটি গ্রাম্য লোক, ওদের হাতে একটা হ্যারিকেন লণ্ঠন। ব্যস্তভাবে বললাম, কি হলো, পাওয়া গিয়েছে? যার হাতে লণ্ঠন ছিল সে লোকটা বললে, চলেন বাবু, সব রয়েছেন তেনারা আমার বাড়িতে বসে। আমি বাবু গোয়াল ঘরে গরুদের জাপ কেটে দিতে ঢুকেছি সন্ধ্যের একটু পরেই, দেখি গোয়াল ঘরের এক পাশে একটি পরমা সুন্দরী স্ত্রীলোক। তখন আমি তো চমকে উঠেছি বাবু, কি! তারপর বাড়ির লোক এসে পড়ল, তারপর এনারা গিয়ে পড়লেন, তাদের আমরা বাড়িতে বসিয়ে আপনার খোঁজে বেরোলাম। অন্ধকারের মধ্যে ভদ্রলোকের ছেলেরই কি কষ্ট। চলুন গরিবের বাড়ি, দুটো ডাল ভাত রান্না করে খান। দিদি ঠাকুরনের মাথাটা ভালো যদি হতো তো দিদি ঠাকুরন একেবারে লক্ষ্মীর পিরতিম। আমাদের বাড়িতে তার পায়ের ধুলো পড়েছে। আপনারা সবাই ব্রাহ্মণ শুনলাম, কতকালের ভাগ্যি আমাদের। দুটো ভাত সেবা করে আজ রাতে শুয়ে থাকুন, কাল ভোরে আমি আমার গাড়িতে তিরোল পৌঁছে দেব আপনাদের, অমন হয়। গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়ে পৌঁছলাম। বাড়িটার কথা এখানে একটু ভালো করে বর্ণনা করা দরকার, কারণ এর পরবর্তী ঘটনার সঙ্গে এই বাড়ির অতি ঘনিষ্ঠ সম্বন্ধ। একবার ভাবি, সে রাত্রে যদি সেখানে থাকবার প্রস্তাবে রাজি না হয়ে ওদের নিয়ে সোজাসুজি তিরোল চলে যেতুম। আসলে নিয়তি যাকে যেখানে টানে। তিরোল গেলেই কি নিয়তির হাত থেকে উদ্ধার পাওয়া যেত? ভুল। বাড়িটা ওদেশের চলন মতো মাটির দেওয়াল, বিচুলিতে ছাওয়া। বাইরে বেশ বড় একখানা বৈঠকখানা, তার 2 কামরা, মাটির দেওয়ালের ব্যবধান। সামনে খুব বড় মাটির দাওয়া, তার সামনে উঠান। উঠানের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার 2টো কামরার মধ্যে যেটা ছোট, সেটার পেছনের দোর খুলে কিন্তু বাইরের উঠানে আসা যায় না, সেটি অন্তঃপুরে যাতায়াতের পথ। গৃহস্বামীর নাম রসিকলাল ধারা, যাতে কৈবর্ত। সুতরাং তাদের রাঁধা ভাত আমাদের চলবে না। রসিকলালের একান্ত অনুরোধে আমরা রান্না করতে রাজি হলাম।